নমস্কার, স্বাগত জানাই সকল শ্রোতা বন্ধুকে। আপনারা শুনছিলেন হিমাদ্রি কিশোর দাশগুপ্তের লেখা অ্যাডভেঞ্চার কাহিনী সুন্দা দ্বীপের সোনার ড্রাগন। সুদীপ্ত আর হেরম্যান অনেক বাধা বিপত্তি কাটিয়ে এগিয়ে চলেছে, তবে এখনো পর্যন্ত কিন্তু সোনার ড্রাগনের দেখা মেলেনি। দেখা যাক আজ তার সন্ধান মেলে কিনা। সাথে আছি আমি রূপকথা। শুনতে থাকুন সুন্দা দ্বীপের সোনার ড্রাগন। সুদীপ্তরা হাজির হলো মন্দির চত্বরে। পাথর বাঁধানো চত্বরের ঠিক মাঝখানে দাঁড়িয়ে আছে প্যাগোডা ধাঁচের বিশাল মন্দির। সুদীপ্তরা অনুমান করল মন্দিরের উচ্চতা অন্তত 250 ফুট হবে। মহাকাল আর দূর থেকে ভেসে আসা সমুদ্রের নোনা বাতাস মন্দিরের গায়ে থাবা বসালেও তার কাঠামোটা মোটামুটি অক্ষতই আছে। চত্বর থেকে প্রশস্ত ধাপ উপরে উঠে মিশেছে মূল প্রবেশদ্বারে। চত্বরের বিভিন্ন জায়গায় দাঁড়িয়ে আছে নানা ধরনের মূর্তি স্তম্ভ, তবে তাদের একটা অংশ ভেঙে পড়েছে। মন্দিরের অন্য 3 দিক ঘিরে রয়েছে গভীর জঙ্গল। সুদীপ্তরা মন্দির প্রদক্ষিণ করতে লাগলো। চত্বরে আর মন্দিরের গায়ে কত অপরূপ সব মূর্তি, কোথাও বিষ্ণু, কোথাও ব্রহ্মা, কোথাও বা মহাদেব। কয়েক জায়গায় আবার রয়েছে বুদ্ধ মূর্তি বা স্তম্ভের গায়ে খোদিত জাতক কাহিনীর নানা দৃশ্য। ঠিক তেমনই রামায়ণের কিছু দৃশ্য চোখে পড়ল। সুদীপ্ত ব্যাপারটা হেরম্যানকে বুঝিয়ে বলার পর তিনি বললেন, সম্ভবত 2 ধর্মের ঐক্য স্থাপন করতে কোনো হিন্দু বা বৌদ্ধ রাজা এ মন্দির তৈরি করান। সুদীপ্ত বলল, তাহলে মন্দিরে সোনা লুকিয়ে রাখার গল্পটা সত্যি হতে পারে। হেরম্যান বললেন, হয়তো তাই। হঠাৎই এক জায়গায় থমকে দাঁড়ালেন হেরম্যান। বললেন, আরে ওই দেখো। মন্দিরের গায়ে খোদিত একটা ছবি। কয়েকজন মানুষ লড়াই করছে বিরাট এক কোমোডো ড্রাগনের সঙ্গে। এরপর এরকম আরও কয়েকটা মূর্তি। কোথাও কোমোডো ড্রাগনকে পুজো করা হচ্ছে, কোথাও তার মুখে ছুঁড়ে ফেলা হচ্ছে অপরাধীকে। হেরম্যান ছবিগুলো দেখতে দেখতে একটা ছবির সামনে থমকে দাঁড়ালেন। গোটা 10 লোক সেখানে একটা কোমোডো ড্রাগনের পিঠে সওয়ার। লোকগুলো সশস্ত্র, সম্ভবত কোমোডোর পিঠে চেপে যুদ্ধে যাচ্ছে। ছবিটা খুঁটিয়ে দেখে হেরম্যান বললেন, ছবিটা অদ্ভুত তো। ড্রাগনটা দানবাকৃতি, নাকি ওর পিঠের লোকগুলো বামন, নাকি দুটোই সত্যি? মন্দির চত্বরে বেশ কয়েকটা গভীর কুয়ো দেখতে পেলেন তারা। মুখগুলো বেশ চওড়া। ভিতরের দেওয়াল পাথর দিয়ে বাঁধানো। নিচে নামার জন্য দেওয়ালের খাঁজের অংশবিশেষ এখনো কিছুটা রয়েছে, তবে ভিতরটা এত অন্ধকার যে তার তল পর্যন্ত দৃষ্টি যাচ্ছে না। মন্দিরের পিছনে একটা ছোট জলাধার আছে। সম্ভবত বৃষ্টির জল জমা আছে সেখানে। পাথুরের সিঁড়ি নেমেছে ওই জায়গায়। সুদীপ্তরা নিচে নেমে প্রাণ ভরে জল খেয়ে নিল। হেরম্যান বললেন, চলো মন্দিরের ভিতরটা এবার দেখব, তারপর কিভাবে অনুসন্ধান চালাবো সে নিয়ে ভাবতে হবে। সুদীপ্তরা মন্দির চত্বর ঘুরে উপরে ওঠার সিঁড়ির সামনে দাঁড়ালো। হেরম্যান বললেন, দেশলাই আমার কাছে আছে। ভিতরে নিশ্চয়ই অন্ধকার। উপরে যাওয়ার আগে মশাল বানিয়ে নিতে হবে। এখানকার কিছু গাছে রজন আছে, মশালের মতো জ্বলে। তুমি এখানে দাঁড়াও, আমি আসছি। কিছুক্ষণের মধ্যেই পাশের জঙ্গল থেকে কিছু ডাল জোগাড় করে আনলেন তিনি। তারপর সিঁড়ির ধাপ বেয়ে তার উপরে উঠতে শুরু করলেন। 3টে ধাপে তৈরি মন্দির। প্রায় 70 ফুট উঠে প্রথম ধাপে পৌঁছলেন তারা। আরও সিঁড়ি মন্দিরের গা বেয়ে ক্রমশ উঠে গিয়েছে উপরে। রেলিংহীন ধাপ,
কিনারে দাঁড়ালে বেশ ভয় করে। উপর থেকে নিচের চত্বর পুরো দেখা যায়। ধাপের মাঝখান থেকে চারপাশে ছড়িয়ে আছে মন্দিরের অনেক ঘর, আর ঘরগুলোর চারপাশে প্রতি তলার ধাপে গোল রেলিংহীন বারান্দা। ঘরের বাইরেও নানা দেবমূর্তি, নকশার অলঙ্করণ। ঘরের ভিতর জমাট বাঁধা অন্ধকার। মশাল জ্বালিয়ে তারা ঢুকলেন ভিতরে। মাটিতে পুরু বালুকণার স্তর। শতাব্দীর পর শতাব্দী ধরে সমুদ্রের বাতাস বয়ে এনেছে এই বালুকণা। মশালের আলোয় দেখা যাচ্ছে দেওয়ালের গায়ে একের পর এক দেবমূর্তি, ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বরের। মূর্তিগুলো জায়গায় জায়গায় ক্ষয়ে গেলেও তার সৌন্দর্য এখনো অটুট। বিস্মিত সুদীপ্তরা এ ঘর থেকে সে ঘর দেখে বেড়াতে লাগলো। একটা ঘরে রয়েছে সেই সময়ের দ্বীপবাসীদের জীবনযাত্রার খোদাই করা চিত্র। শিকার দৃশ্য, মাছ ধরার দৃশ্য, যুদ্ধযাত্রা, ধর্মানুষ্ঠানের দৃশ্য। সেখানে আবারও একটা অদ্ভুত ছবি দেখল তারা। একটা বিরাট কোমোডো ড্রাগনের হাঁ করা মুখের ভিতর দাঁড়িয়ে আছে একটা মানুষ। ছবিটা দেখে সুদীপ্ত বলল, আপনার সেই সোনার ড্রাগন সত্যি আছে বা ছিল কিনা জানি না, তবে দানবাকৃতি কোমোডো ড্রাগন একসময় নিশ্চয়ই ছিল। নইলে কোমোডোর মুখের ভিতর মানুষ দাঁড়িয়ে আছে বা কোমোডোর পিঠে বসে একদল লোক যুদ্ধে যাচ্ছে, এমন আশ্চর্যের কল্পনা সে যুগের শিল্পীরা করলেন কিভাবে? মন্দিরের এ ধাপের ঘরগুলো দেখা শেষ হতে তারা বাইরে বেরিয়ে এসে দ্বিতীয় ধাপের দিকে উঠতে শুরু করলো। মন্দিরের গায়ের সিঁড়িগুলো কোথাও কোথাও ভেঙে গিয়েছে। পা ফসকালেই মৃত্যু নিশ্চিত। দ্বিতীয় ধাপে উঠে এলো তারা। প্রায় 150 ফুট নিচে মন্দিরের সেই শান বাঁধানো চত্বর। এত উঁচু থেকে জঙ্গলের মাথার উপর দিয়ে অনেক দূর দেখা যাচ্ছে। হেরম্যান হঠাৎ জঙ্গলের মাথার উপর দিয়ে দূরে একদিকে আঙুল তুলে বললেন, আরে ওই তো সমুদ্র দেখা যাচ্ছে। সুদীপ্তও দেখতে পেল, তবে তার দূরত্ব মন্দির থেকে অন্তত মাইল 3 হবে। সুদীপ্তরা এত উঁচুতে বলে দেখতে পাচ্ছে। ভালো করে সেদিকে দেখার পর আরও দূরে সমুদ্রের ভিতর কালো বিন্দুর মতো কি একটা নজরে এলো দুজনের। হেরম্যান বললেন, ওটা সম্ভবত আসকারি দ্বীপ। তার মানে আমরা দ্বীপের পিছনের অংশে এসে পৌঁছেছি। আসকারি দ্বীপের কাছাকাছি বলে দ্বীপের এ অংশ বিপজ্জনক। সালুইনরা যে কারণে এদিকে জাঙ্ক ভিড়ায়নি। দ্বিতীয় তলায় অনেক ঘর, তবে এখানকার দেওয়ালের সমুদ্রের বাতাসে আরো বেশি ক্ষতি হয়েছে। জঙ্গলের মাথার উপর দিয়ে নোনা বাতাস গায়ে এসে লাগছে। এখানকার ঘরগুলোয় শুধু বিভিন্ন ভঙ্গিমার বুদ্ধ মূর্তি। হেরম্যান বললেন, রিচার্ড তার লেখায় মন্দিরকে হিন্দু মন্দির হিসাবে চিহ্নিত করলেও আসলে এ মন্দির ছিল 2 ধর্মের মিলন ক্ষেত্র। ইতিহাসের গতি বড় বিচিত্র। এই দ্বীপরাজ্যে হিন্দু ও বৌদ্ধ রাজারা নিজেদের আধিপত্য কায়েমের চেষ্টায় দীর্ঘদিন লড়াই চালালেও পরবর্তীকালে উভয়ের নিরাপত্তার স্বার্থেই পরস্পরের কাছাকাছি আসতে বাধ্য হয়েছিল। সুদীপ্ত বলল, আচ্ছা, মন্দিরে মূল গর্ভগৃহ বলতে যা বোঝায় সেরকম কিছু তো দেখছি না। হেরম্যান বললেন, ব্যাপারটা আমারও মনে হয়েছে। আমি আরও একটা ব্যাপার খেয়াল করেছি। বৃত্তাকারে সাজানো তলাগুলোর এ মাথা থেকে সে মাথার ব্যাস প্রায় 100 ফুটের বেশি, কিন্তু প্রতি তলার কেন্দ্রবিন্দু থেকে দুপাশের ঘরের দৈর্ঘ্য পাওয়া যাচ্ছে 80 ফুটের মতো। আমার ধারণা বৃত্তাকার তলের কেন্দ্রবিন্দুতে ফাঁপা জায়গা আছে, হয় ঘর অথবা টানেলের মতো কিছু, যেখানে ঢোকার পথ হয়তো বন্ধ হয়ে গিয়েছে। হেরম্যান আরও কিছু বলতে যাচ্ছিলেন, কিন্তু অনেক দূর থেকে বাতাসে গুমগুম একটা শব্দ ভেসে আসতে লাগলো, রাইফেলের শব্দ। সুদীপ্তরা তাড়াতাড়ি ঘর ছেড়ে সংকীর্ণ অলিন্দে এসে দাঁড়ালো। শব্দটা আসছে জঙ্গলের ওপাশে সমুদ্র তীরের দিক থেকে। পরপর গুলির শব্দ।
তাদের মনে হলো রাইফেলের শব্দ যেন জঙ্গলের ভিতর দিয়ে ধীরে ধীরে মন্দিরের দিকে এগিয়ে আসছে। কিন্তু তারপরই হঠাৎ সব নিস্তব্ধ হয়ে গেল। সুদীপ্ত বলল, হঠাৎ সব কিছু থেমে গেল কেন? হেরম্যান বললেন, ঘটনাটা কি তা বোঝা যাচ্ছে না, তবে যাই হোক না কেন মন্দিরের বাইরে যাওয়া উচিত নয়। সুদীপ্তরা উপর থেকে জঙ্গলের মধ্যে যতদূর দৃষ্টি যায় দেখার চেষ্টা করতে লাগলো। হঠাৎ সুদীপ্তর চোখ গেল অনেক নিচে চত্বরের দিকে। কি যেন একটা নড়ছে। সে বলল, আরে দেখুন দেখুন, ছেলেটা, ওই টুসু। একটা থামের আড়াল থেকে বেরিয়ে একটা বিষ্ণু মূর্তির পাদদেশে খোলা চত্বরে বসল সে। এত উঁচু থেকে তার মুখ বোঝা না গেলেও মনে হয় বেশ ধীরস্থির ভাব। সম্ভবত সে রোদে বসে চারপাশে তাকাচ্ছে। সুদীপ্ত বলল, ওকে ডাক দেব? হেরম্যান বললেন, এত উঁচু থেকে ওকে ডাকলে সে শব্দ অনেক দূর পর্যন্ত যাবে। সালুইনের দলবল কাছাকাছি থাকলে আমাদের উপস্থিতি টের পেয়ে যাবে। তবে ওকে আমাদের দরকার। আমরা নিচের ধাপে নামি, তারপর একজন আরো নিচে নেমে ওকে তুলে আনব। হেরম্যানের কথা মতোই উপর থেকে প্রথম ধাপে নেমে এলেন দুজনে। ঠিক তখনই হেরম্যান তাকে থামিয়ে বনের দিকে ইশারা করলেন। সেখান থেকে বেরিয়ে চত্বরের দিকে আসছেন সালুইন। বেশ সন্ত্রস্ত ভঙ্গি তার। চলতে চলতে পিছন ফিরে জঙ্গলের দিকে তাকাচ্ছেন। চত্বরে উঠে তিনি কিছুটা এগোতে দুজন দুজনকে দেখতে পেয়ে গেলেন। লাফিয়ে উঠে ছেলেটা অমনি দৌড়তে শুরু করলো মন্দিরের দিকে। তার পিছু ধাওয়া করলেন সালুইন। ছেলেটা মন্দিরের কাছাকাছি এসেও আবার বাঁক নিয়ে হঠাৎই চত্বরের মাঝখানে ছুটে এসে ভোজবাজির মতো অদৃশ্য হয়ে গেল। হেরম্যান আটকে উঠে বললেন, ও সম্ভবত কোনো কুঁয়োয় ঝাঁপ দিল। সালুইন যায়াও প্রায় সঙ্গে সঙ্গেই পৌঁছলেন কুয়োর কাছে। কয়েক মুহূর্ত সেখানে থমকে দাঁড়ালেন তিনি। তারপর তিনিও ঝাঁপ দিলেন। চত্বর থেকে অদৃশ্য হয়ে গেলেন দুজনেই। হেরম্যান এবার বললেন, ছেলেটা নয় বাঁচার জন্য ঝাঁপ দিল, কিন্তু সালুইন লাফালেন কেন? নাকি ওই কুয়োর মধ্যে দিয়ে নামার রাস্তা আছে? সুদীপ্তরা মন্দিরের উপর দাঁড়িয়ে ভাবতে লাগলো তাদের কর্তব্য কি। কিন্তু এরপরই এমন ঘটনা তারা চাক্ষুষ করলো যা না করলেই ভালো হতো। একটা ঘরের আড়ালে দাঁড়িয়ে চত্বরটা লক্ষ্য করছিল দুজনে। হঠাৎ জঙ্গল থেকে ছুটতে ছুটতে বাইরে বেরিয়ে এলো লুসেন। স্পষ্টতই সে বিধ্বস্ত মনে হচ্ছে। তার হাতে ধরা আছে রাইফেল। সে এসে চত্বরের মাঝখানে দাঁড়িয়ে চারপাশে তাকিয়ে সম্ভবত সালুইনকে খুঁজল। তারপর চিৎকার করে ডেকে উঠল, সালুইন, সালুইন, আপনি কোথায়? কোনো উত্তর না পেয়ে আবার সে তার নাম ধরে ডেকে বলল, আপনি কি মন্দিরে? যে কটা জঙ্গলি এসেছিল নিকেশ করেছি। আমাদের সব লোকও গিয়েছে। জঙ্গলিদের বড় দল আসার আগে দ্বীপের অন্যদিকে পালাতে হবে। তার কথার জবাব মিলল না। আরো বার দুই ডাকার পর মনে হলো একটু ঘাবড়ে গেল লুসেন। সে রাইফেল উঁচিয়ে শূন্যে কয়েকবার গুলি চালালো। শূন্য মন্দির চত্বরে প্রতিধ্বনিত হতে লাগলো সেই শব্দ। আর এর পরেই সূচনা হলো সেই ভয়ঙ্কর ঘটনার। ঘুম ভেঙে মনে হয় একটা স্তম্ভের মাথার উপর থেকে লুসেনের সামনে লাফিয়ে নামলো বিরাট এক কোমোডো। সুদীপ্তরা তার উপস্থিতি খেয়ালই করতে পারেনি। প্রাণীটা এগোলো লুসেনের দিকে। সঙ্গে সঙ্গে গুলি চালালো সে, কিন্তু তার গুলি শেষ। কোনো শব্দ হলো না। প্রাণীটা এগোচ্ছে তার দিকে, বেশ বড় আকার। সুদীপ্তরা অনুমান করল 9-10 ফুট হবে। গুলি না চলায় লুসেন একটু হতভম্ব হয়ে রাইফেলের নলটা ধরে অস্ত্রটাকে মুষলের মতো করে ধরল। ড্রাগনটা এসে কামড়ে ধরল বন্দুকের কুদো, কিন্তু প্রাণীটা অসীম শক্তিধর। সে এক ঝটকায় অস্ত্রটা লুসেনের হাত থেকে খসিয়ে ছুঁড়ে ফেলল দূরে।
তারপর কয়েক পা পিছিয়ে আবার লুসেনকে আক্রমণের জন্য প্রস্তুত হলো। সুদীপ্তরা অবাক হয়ে দেখল লুসেন কিন্তু পালালো না, জামার নিচে থেকে একটা লম্বা ছুরি বের করলো। সূর্যের আলোয় ঝলসে উঠল তার ফলা। তারপর মুহূর্তেই প্রাণীটা ঝাঁপ দিল তার দিকে, আর সেও প্রাণীটার দিকে। ড্রাগনটাকে জড়িয়ে মাটিতে পড়ে গেল লুসেন। শুরু হলো মারণপণ লড়াই। প্রাণীটা দাঁতের কামড়ে লেজের ঝাপটায় ঘায়েল করতে চাইছে শত্রুকে, আর লুসেন নিজেকে বাঁচিয়ে ছুরি চালিয়ে যাচ্ছে ড্রাগনের শরীরে। রুদ্ধশ্বাসে তারা দেখতে লাগলো ভয়ঙ্কর লড়াইয়ের দৃশ্য। শেষ পর্যন্ত কিন্তু এ লড়াইয়ে লুসেনের জয় হলো। একটা অদ্ভুত আর্তনাদ করে প্রাণীটা উল্টে স্থির হয়ে গেল। লড়াইয়ের জায়গাটা লাল হয়ে গিয়েছে। ড্রাগনটার বুকের উপর বসে রাগে তার বুকে আরও কয়েকবার ছুরি চালালো, তারপর উঠে দাঁড়ালো। তারও সর্বাঙ্গ লাল। হেরম্যান বিস্ময়ে মন্তব্য করলেন, লোকটা মানুষ না দানব? লুসেন উঠে দাঁড়িয়ে ঘৃণায় একটা লাথি কষালো মৃত কোমোডোর শরীরে। তারপর আবার সালুইনের নাম ধরে ডেকে মন্দিরের দিকে কয়েক পা এগিয়েই থমকে দাঁড়ালো। তার পর মুহূর্তেই সুদীপ্তরা দেখল এক বিস্ময়কর দৃশ্য। চত্বরে ছড়িয়ে ছিটিয়ে দাঁড়িয়ে থাকা বিশাল মূর্তিস্তম্ভের আড়াল থেকে বেরিয়ে এলো অনেক কোমোডো। অন্তত সংখ্যায় গোটা 10 হবে। ব্যূহ রচনা করে এগিয়ে আসছে তারা লুসেনের দিকে। পাথরের মূর্তির মতো দাঁড়িয়ে আছে লুসেন। ক্রমশ ছোট হয়ে আসছে চক্রব্যূহ। শেষ মুহূর্তে একটা কাজ করল লুসেন। ঘুরে দাঁড়িয়ে একটা লাফ দিয়ে উল্টো দিকে ছুটল। ড্রাগনগুলো বিদ্যুৎ গতিতে অনুসরণ করলো তাকে। লুসেন পালাতে পারল না, মাটিতে পড়ে গেল। বাঁচার জন্য সে তার শরীরটাকে গড়িয়ে নিয়ে অদৃশ্য হলো একটা মূর্তি বেদিকার আড়ালে। কোমোডোর দলও ছুটল সেদিকে। তারাও অদৃশ্য হলো বেদির আড়ালে। সুদীপ্ত আর হেরম্যান উত্তেজনায় ধাপের কিনারে এসে দাঁড়িয়েছেন। সেই বেদির আড়ালে কি ঘটছে তা তারা দেখতে না পেলেও কোমোডো দলের সম্মিলিত শব্দ আর লুসেনের আর্তনাদে বুঝতে অসুবিধা হলো না সুদীপ্তদের। ব্যাপারটা অনুমান করে কাঁটা দিয়ে উঠল সুদীপ্তর শরীরে। কয়েক মুহূর্তের মধ্যেই লুসেনের গগনভেদী শেষ আর্তনাদ শোনা গেল। তারপর সব নিস্তব্ধ হয়ে গেল। একটা রক্তস্রোত বেদির আড়াল থেকে বেরিয়ে জমা হতে লাগলো চত্বরের মাঝে। সুদীপ্তদের কানে মাঝে মাঝে ভেসে আসতে লাগলো বেদির আড়ালে ড্রাগনগুলোর ঝটপটানি, অস্পষ্ট শব্দ। নরমাংস নিয়ে সম্ভবত তারা ভোজ শুরু করেছে। হেরম্যান আক্ষেপের স্বরে বললেন, এরকম একটা সাহসী লোক নিজের কর্মফলে প্রাণ হারালো। এরপরেই তিনি বললেন, আমাদের এভাবে দাঁড়ানো ঠিক নয়, চলো আড়ালে যাই। ধাপের কিনার ছেড়ে সুদীপ্তরা একটা ঘরে আত্মগোপন করল। সুদীপ্ত হেরম্যানকে বলল, কিন্তু ছেলেটা আর সালুইনের কি হলো? তিনি বললেন, জানি না, তবে অন্ধকার যতক্ষণ না নামবে ততক্ষণ বাইরে যাওয়া যাবে না। সারাদিন এখানেই কাটাবো আমরা। এক জায়গাতে সামান্য কিছু শুকনো ঘাস পড়ে আছে দেখলাম, তা দিয়ে একটা মশাল বানিয়ে ফেলি, রাতে কাজে লাগতে পারে। সময় এগিয়ে চলল। দুপুরের দিকে সুদীপ্ত একবার উকি দিল নিচে চত্বরের দিকে। নিঝুম দুপুরে কেউ কোথাও নেই। জঙ্গলের দিকটাও কেমন যেন থমকে আছে। দুপুর গড়িয়ে বিকেল। তারপর এক সময় জঙ্গলে ঢাকা প্রাচীন মন্দিরের মাথায় দিনান্তের লাল আভা ছড়িয়ে সূর্যদেব সমুদ্রে নেমে গেলেন। ধীরে ধীরে অন্ধকারে ঢেকে গেল মন্দির চত্বর। অন্ধকার গাঢ় হওয়া পর্যন্ত অপেক্ষা করল সুদীপ্তরা। তারপর বাইরে বেরিয়ে মন্দিরের গায়ের সিঁড়ি বেয়ে উপরে উঠতে লাগলো। অন্ধকার হাতড়ে সাবধানে উঠতে থাকলো তারা। অনেকক্ষণ সময় লাগলো দ্বিতীয় ধাপে উঠতে,
কিন্তু এর পরেই সমস্যায় পড়ে গেল। এই দ্বিতীয় ধাপ পর্যন্ত তাদের চেনা পথ ছিল, কিন্তু মন্দিরের সর্বোচ্চ ধাপে তারা ওঠেনি। খসে যাওয়া মন্দিরের গায়ের সিঁড়ি বেয়ে প্রায় 5 তলা বাড়ির সমান উচ্চতায় অন্ধকারের মধ্যে ওঠা আত্মহত্যারই নামান্তর। হাত পা একটু ফসকালেই 200 ফুট নিচে পাথুরে চত্বরে আছড়ে পড়তে হবে। সুদীপ্তরা চাঁদ ওঠার জন্য অপেক্ষা করতে লাগলো। ঘণ্টাখানেকের মধ্যেই চাঁদ উঠল। ধোয়া ধুলোহীন আকাশে সোনার থালার মতো উজ্জ্বল চাঁদ। তার আলো মন্দিরের গায়ে ছড়িয়ে পড়েছে। তারা ধীরে ধীরে উঠতে লাগলো উপরে। কোথাও কোথাও সিঁড়ির ধাপ খসে গিয়েছে। দেওয়ালের খাজে হাত রেখে অনেকটা সাপের মতো উঠতে হচ্ছে। প্রথমে হেরম্যান, পিছনে সুদীপ্ত। অরণ্যের মাথায় চাঁদ যেন রহস্যময় হাসি হাসছে তাদের দুজনকে দেখে। সুদীপ্তরা তখন সর্বোচ্চ তলে প্রায় পৌঁছে গিয়েছে। মাথার উপরে হঠাৎ একটা শব্দে আর একটু হলে পড়ে যাচ্ছিল সুদীপ্ত। মাথার উপরে ঢং ঢং শব্দে ঘণ্টা বাজতে শুরু করেছে। তার শব্দ মন্দিরের চূড়া থেকে ছড়িয়ে যাচ্ছে চন্দ্রালোকিত অরণ্যের মাথায়, দূরে সমুদ্রের দিকে। সুদীপ্তরা থামল। হেরম্যান মুহূর্তখানিক ভেবে নিয়ে বললেন, আমরা উপরে যাব, যা আছে কপালে, এ রহস্যের সমাধান করতেই হবে। সতর্কভাবে ধীর পায়ে আবার তিনি সুদীপ্তকে নিয়ে উপরে উঠতে লাগলেন। মাথার উপর বেজেই চলল ঘণ্টা, ঢং ঢং ঢং। শেষে এক সময় উপরে উঠল তারা। আর সেখানে পা রাখার সঙ্গে সঙ্গেই ঘণ্টার ধ্বনি থেমে গেল। চাঁদের আলোয় দাঁড়িয়ে আছে ঘরগুলো। তার মাথায় স্তম্ভের উপর ঘণ্টা ঘর দেখতে পেল তারা, তবে তার চারপাশ আচ্ছাদিত। বাইরে থেকে কিছু বোঝা যাচ্ছে না। সুদীপ্তরা এগোলো ঘরগুলোর দিকে। তাদের ঢোকার মুখে দুপাশে বিশাল দুটো কোমোডো ড্রাগনের মূর্তি। সুদীপ্তরা ঢুকল ভিতরে, আর তারপরই তারা বুঝতে পারল এ তলে একটাই মাত্র ঘর, বিশাল বড় হল ঘর। তার ছাদ নেই। ঘরের মাঝখানে একটা কোমর সমান উঁচু বেদির মতো জায়গা। তার চারদিক থেকে উঠছে ঘণ্টা ঘরের স্তম্ভ। ছাদহীন ঘর হলেও চারপাশের দেওয়ালের কোণে বিরাজ করছে গাঢ় অন্ধকার। সুদীপ্তরা এগিয়ে গিয়ে দাঁড়ালো সেই বেদির সামনে। উল্টো দিকের দেওয়ালের ছায়া সেখানে ঢেকে রেখেছে চাঁদের আলো। বেদির গায়ে দাঁড়িয়ে তারা তাকালো মাথার উপর ঘণ্টা ঘরের দিকে। অস্পষ্টভাবে দেখা যাচ্ছে বড় ঘণ্টা। একটা মোটা দড়ি সেখান থেকে নেমে এসেছে মাটিতে। হেরম্যান দড়িটা ধরে বললেন, ঘাসে বোনা দড়ি, নিশ্চয়ই আদিবাসীরা লাগিয়েছে। সুদীপ্ত তাকিয়ে ভালো করে দেখার চেষ্টা করছিল ঘণ্টাটা। তার মনে হলো বেদির উপর দাঁড়িয়ে ভালো করে ঘণ্টাটা দেখে। এই ভেবে সে হাতে ভর দিয়ে বেদিতে উঠতে যেতেই হঠাৎ তার দুটো হাত শূন্যে ঢুকে গেল। আরেকটু হলেই সামনে ঝুঁকে পড়ে যাচ্ছিল। মুহূর্তের মধ্যেই তাকে ধরে ফেললেন হেরম্যান। ব্যাপারটা বুঝতে পারল দুজনে। এটা আসলে বেদি নয়, বিরাট গহ্বর। তার চারপাশে পাথরের রেলিং থাকায় অন্ধকারে বেদি বলে ভুল হয়েছে। আরেকটু হলেই সুদীপ্ত পড়ে যাচ্ছিল ভিতরে। বিস্মিত সুদীপ্ত আর হেরম্যান রেলিং ধরে ঝুঁকে ভিতরটা দেখার চেষ্টা করলেন, কিন্তু তার ভিতর শুধুই অন্ধকার। হেরম্যান বেশ বড় একটা পাথরখণ্ড নিয়ে তার ভিতরে ফেললেন। অনেক নিচে নেমে অস্পষ্ট ক্ষীণ শব্দ তুলল পাথরটা। হেরম্যান বললেন, এটা সম্ভবত একটা বিরাট কূপ বা টার্নেল। মন্দিরের চূড়া থেকে অন্যতল ফুঁড়ে নিচে নেমেছে। একে কেন্দ্র করেই নিচের তাকের ঘরগুলো গোল করে সাজানো, যে কারণে দৈর্ঘ্য প্রস্থের হিসেব মিলছিল না। হেরম্যান এরপর একটা দেশলাই জ্বালালেন। হালকা আলো কূপের মুখ আলোকিত করল। তাতে হাতখানেক নিচ পর্যন্ত দেখা যাচ্ছে। কূপের মুখের এক পাশে নিচে নামার জন্য দেওয়ালের গায়ে খাঁজগুলো অস্পষ্টভাবে দেখা গেল।
দেশলাই নিভে গেল। হেরম্যান তাকিয়ে রইলেন অন্ধকার গহ্বরের দিকে। সুদীপ্ত বলল, আপনি নিচে নামবেন নাকি? হেরম্যান বললেন, তা এখন আর সম্ভব নয়। আমি ভাবছি এরকম অদ্ভুত কূপ সেই প্রাচীন মানুষরা বানিয়েছিলেন কেন? নিশ্চয়ই জল তোলার জন্য নয়। এরপর হেরম্যান খসে পড়া দেওয়ালের ফাঁক দিয়ে বাইরে তাকালেন। জঙ্গলের মাথার উপর দিয়ে দূরে সমুদ্রতট দেখা যাচ্ছে। তিনি বললেন, ওই তট বরাবর যেদিকে জাঙ্ক নোঙর করেছিল সেদিকে যাব আমরা। চলো এবার নিচে নামি। সুদীপ্ত বুঝতে পারল কথাগুলো বলার সময় ব্যর্থ অভিযানের চাপা দীর্ঘশ্বাস বেরিয়ে এলো তার বুক থেকে। সুদীপ্তরা পিছন ফিরল। ঠিক সেই সময় স্বাদহীন বিরাট হলঘরের একটা কোণ থেকে অস্পষ্ট একটা শব্দ কানে এলো। দাঁড়িয়ে পড়ল তারা। দেওয়াল খসা পাথরে একটা ঢিপি মতো হয়ে আছে সেখানে। চাঁদের আলো সেখানে যাচ্ছে না, খুব অন্ধকার। সুদীপ্তরা কয়েক মুহূর্ত দাঁড়িয়ে শব্দের কারণ বুঝতে না পেরে আরো দুপা এগোতেই এবার বেশ স্পষ্ট শব্দ হলো। তারপর সম্ভবত ঢিপির উপর থেকেই পাথরের একটা ছোট টুকরো গড়িয়ে এলো ঘরের মাঝখানে। সঙ্গে সঙ্গে থেমে গেল তারা। অন্ধকারে সেদিকে কিছু না দেখা গেলেও সম্ভবত সেখানে জীবন্ত কেউ আছে, তার নড়াচড়ায় পাথর খসছে। সুদীপ্ত হেরম্যানকে বলল, কি ওখানে? কোমোডো নয় তো? পর মুহূর্তে তাদের মনে পড়ে গেল চত্বরে দেখা লুসেনের শেষ মুহূর্তগুলো। হেরম্যান চাপাস্বরে বললেন, হয়তো তাই। আমাদের ছুরি ছাড়া অস্ত্র নেই, আর উপায় নেই, মশাল জ্বালাতে হবে। আগুনকে সব প্রাণী ভয় করে, মশাল দিয়ে ঠেকাবার চেষ্টা করতে হবে। মুহূর্ত খানেক ব্যবধান, দেশলাই ঘষার খসখস শব্দ, আর তার প্রায় সঙ্গে সঙ্গেই মশালের আলোয় ঘরের অন্ধকার কেটে গেল। কোণের দিকে ঢিবি লক্ষ্য করে মশাল তুলে ধরতেই তারা দেখতে পেল এক অদ্ভুত দৃশ্য। দেওয়ালের কোণ ঘেঁষে বুকের মধ্যে কি যেন চেপে ধরে দাঁড়িয়ে আছেন সালুইন জায়া। সালুইন কিছুটা টলমল ভঙ্গিতে ঢিবি থেকে নেমে ঘরের মাঝখানে দাঁড়ালেন। তারা এবার ভালোভাবে দেখা পেল তার পোশাক শতচ্ছিন্ন, সারা গায়ে রক্তমাখা। বা হাত দিয়ে বুকের কাছে ধরে রেখেছেন একটা ছোট কাঠের বাক্স। মুখে ফুটে উঠেছে পৈশাচিক হাসি, তবে চোখের দৃষ্টি কেমন যেন ঘোলাটে। সাপের মতো হিসহিস করে তিনি বললেন, আমি জানি আপনারাও আমার মতো সোনা খুঁজতে এসেছিলেন। পাননি, আমি পেয়েছি। ছেলেটাই শেষ পর্যন্ত আমাকে পৌঁছে দিল সেখানে। সোনা, সোনা, অনেক সোনা সেখানে। সব আমার, সব আমার। হেরম্যান বিস্ময়ের ঘোর কাটিয়ে বলিষ্ঠ কণ্ঠে বললেন, আপনাকে আমরা আগেও বলেছি, এখনো বলছি, সোনা খুঁজতে আমরা আসিনি। ওতে আমার আগ্রহ নেই। পথ ছাড়ুন, আমরা বাইরে যাব। পৈশাচিক হেসে সালুইন বললেন, যাবেন তো যান। বাইরে যাওয়ার একটাই দরজা নাকি? আমি যে পথে এলাম সেই পথে যান, নিশ্চিন্তে নিচে পৌঁছে যাবেন। এই বলে তিনি আঙুল তুলে দেখালেন কুঁয়োটা। সুদীপ্ত আর হেরম্যান এবার সেখানে সালুইনের উপস্থিতি কিভাবে ঘটল বুঝতে পারলেন। চত্বর থেকে সুড়ঙ্গ পথেই জায়গাটায় পৌঁছেছেন তিনি। হেরম্যান বললেন, না, ও পথে আমরা যাব না। যে পথে উঠেছি সেই পথেই নামব। সালুইন জায়া ঘোলাটে চাউনিতে তাকিয়ে বললেন, এত কাছে এলেন, সোনা দেখবেন না? সোনা, রাশি রাশি, ঘর ভর্তি সোনা। নামুন, নামুন, কুয়োয় নামুন, ঠিক পৌঁছে যাবেন সেখানে। সারা জীবনে স্বর্ণভাণ্ডার খুঁজেছি আমি, কতজনকে মেরেছি, আমার কত লোক মরেছে এর জন্য। লুসেনও শেষ পর্যন্ত বাঁচল না, শুধু আমিই মৃত্যুকে ফাঁকি দিলাম।
কুকুরের মুখে রুটির টুকরোর মতো সামান্য ত্যাগ করতে হয়েছে আমাকে, এ ক্ষতি আমি পুষিয়ে নেব। এই বলে বা পা সামান্য একটু তুলে ধরে হা হা করে হাসতে লাগলেন সালুইন জায়া। সালুইন জায়ার হাসির ভঙ্গি আর তার চোখের দৃষ্টি দেখে সুদীপ্তর কেন জানি মনে হলো সালুইন কিছুটা মানসিক ভারসাম্য হারিয়েছেন। সুদীপ্ত বইয়ে পড়েছে প্রচুর সম্পদ কেউ হাতে পেলে অনেক সময় ভারসাম্য হারায়, আর তারপরেই সুদীপ্তর দৃষ্টি গেল সালুইনের পায়ের দিকে। তার ডান পাটা ঠিকই আছে, কিন্তু তার বা পায়ের পাতাকেও যেন জুতো শুদ্ধ ছিঁড়ে নিয়েছে। তার হাই হিল বুটের ছিন্ন অংশ থেকে উকি দিচ্ছে লাল মাংস। শিউরে উঠল সুদীপ্ত। হেরম্যান সুদীপ্তকে মশালটা দিলেন, তারপর কঠিন কণ্ঠে সালুইনকে বললেন, অনেক হয়েছে, এবার আমরা যাব, নষ্ট করার মতো সময় আমার হাতে নেই, সরে যান। এই বলে সামনে এগোতে গেলেন তিনি। তার কথা কানে যাওয়া মাত্রই হাসি থামিয়ে সালুইন চিৎকার করে বললেন, যেতে হলে আপনাদের এই কুয়ো দিয়েই নামতে হবে, আমি চাই না আপনারা কোনোদিন এখানে ফিরে আসুন। হেরম্যান আবার দৃঢ় কণ্ঠে বললেন, না, যাব না। সালুইন জামার নিচ থেকে রিভলভার বের করে চিৎকার করে বললেন, যাবেন না? আর তারপরই তিনি হেরম্যানকে লক্ষ্য করে গুলি চালিয়ে দিলেন। প্রচণ্ড শব্দে কেঁপে উঠল ঘর। গুলির আঘাতে বেশ কয়েক হাত দূরে ছিটকে পড়ে স্থির হয়ে গেলেন হেরম্যান। টলমল পায়ে সালুইন এগোতে থাকলেন সুদীপ্তর দিকে। মুখে পৈশাচিক হাসি, ঠোঁটের কষ দিয়ে রক্ত গড়াচ্ছে। মশালের আলোয় তাকে মনে হচ্ছে জীবন্ত প্রেত মূর্তি। হঠাৎ একটা অন্যরকম শব্দ কানে এলো, ফোঁস ফোঁস শব্দ। সুদীপ্ত শব্দ অনুসরণ করে তাকালো কুয়োর দিকে। কুয়োর ভিতর থেকে লাফ দিয়ে ঘরের মেঝেয় নামলো বিশাল এক কোমোডো ড্রাগন। তাকে দেখার সঙ্গে সঙ্গে সুদীপ্তর মনে হলো কেউ যেন তার পা দুটো মাটির সঙ্গে আটকে ধরেছে। মুহূর্তের মধ্যে সুদীপ্ত ভুলে গেল যে একটা হিংস্র মানুষের রিভলভারের সামনে মৃত্যুর প্রতীক্ষায় দাঁড়িয়ে। চোখ ফেরাতে পারল না সুদীপ্ত। মাত্র কয়েক হাত দূরে দাঁড়িয়ে আছে ড্রাগন। মশালের আলোয় ঝিলিক দিচ্ছে প্রাণীটার সোনার শরীর, হেরম্যানের সোনার ড্রাগন। জ্বলন্ত চোখে সে তাকিয়ে আছে সুদীপ্তর দিকে। মাঝে মাঝে তার চেরা জিভ ছুঁড়ে দিচ্ছে বাতাসে। সুদীপ্তর দিকে তাকিয়ে নিয়ে প্রাণীটা মুখ ফেরালো সালুইনের দিকে। সালুইনের চোখে স্পষ্ট আতঙ্কের ছাপ। দরজার দিকে পিছোচ্ছেন তিনি, তার রিভলভারের নল প্রাণীটার দিকে। তাকে দেখা মাত্র প্রাণীটা বাতাসে শ্বাস নিয়ে এগোতে শুরু করলো তার দিকে। রক্তের গন্ধ পেয়েছে প্রাণীটা। আর দেরি না করে আতঙ্কিত সালুইন তার শেষ গুলিটা চালিয়ে দিলেন প্রাণীটাকে লক্ষ্য করে। গুলি তার গায়ে লাগলো কিনা বোঝা গেল না। 15 ফুটের দানব ড্রাগন মাটি থেকে একটু লাফিয়ে উঠে এগিয়ে গিয়ে লেজ দিয়ে প্রচণ্ড আঘাত করল সালুইনকে। দরজার কাছাকাছি মাটিতে ছিটকে পড়ে গেলেন তিনি। হাতের বাক্সটাও ছিটকে গেল মেঝে। ড্রাগনটা আক্রমণ করার জন্য আবার এগোলো তার দিকে। প্রাণ বাঁচানোর একটা শেষ চেষ্টা করলেন তিনি। সঙ্গে সঙ্গে সালুইন উঠে দাঁড়িয়ে তীর গতিতে ছুটলেন দরজার বাইরে। তাকে তাড়া করল সোনার ড্রাগন, কিন্তু দরজার বাইরে কয়েক হাত তফাতে যে অতলস্পর্শী রেলিংহীন গহ্বর অপেক্ষা করছে তা বোধহয় খেয়াল করেননি তিনি। দরজার বাইরে পা পড়ার পরই সুদীপ্তর কানে এলো সালুইনের আর্ত চিৎকার। সেই চিৎকার ক্রমশ মিলিয়ে যাচ্ছে নিচের দিকে। ড্রাগনটা দরজার মুখেই ছিল। সে ঘুরে ঘুরে ধীর গতিতে এবার এগোতে লাগলো সুদীপ্তর দিকে। ভাটার মতো জ্বলছে তার দুটো চোখ। আধো অন্ধকারে উজ্জ্বল আভা ছড়াচ্ছে তার সোনালি দেহ। ক্রুদ্ধ ফোঁস শব্দের সঙ্গে তার দীর্ঘ জিভ বাতাসে লাফাচ্ছে।
সুদীপ্ত ঘরের এক কোণায় পিছু হটতে লাগলো। কোনো অস্ত্র নেই তার হাতে, শুধু একটা মশাল। ঘরের মাঝে এসে একবার থমকে দাঁড়িয়ে বিরাট হাঁ করল প্রাণীটা। চোয়ালের সারবদ্ধ ভয়ঙ্কর দাঁতগুলো স্পষ্ট দেখতে পেল সুদীপ্ত। আবার এগোতে শুরু করলো প্রাণীটা। সুদীপ্ত জ্বলন্ত মশালটা বেশ কয়েকবার নাড়ালো। প্রাণীটার ভুরুক্ষেপই নেই। সে এগোতে থাকলো। সুদীপ্তর হাত 15 দূরে এসে সে দাঁড়ালো। সম্ভবত সুদীপ্তর দিকে তাকিয়ে সে আক্রমণ হানার প্রস্তুতি নিচ্ছে। সুদীপ্ত শক্ত মুঠিতে চেপে ধরল মশাল। প্রাণীটা কাছে এলেই জ্বলন্ত মশালটা গুজে দেবে তার মুখে। বাঁচার শেষ চেষ্টা সে করবে। দুজনের সতর্ক দৃষ্টি দুজনের চোখের দিকে স্থির। এগোতে শুরু করলো জীবন্ত ড্রাগন। হঠাৎ মাথার উপর ঘণ্টাটা আবার ঢং ঢং করে প্রচণ্ড জোরে বেজে উঠল। আর তারপরই যেন শূন্য থেকে সুদীপ্ত আর কোমোডোর ঠিক মাঝখানে ঘরের মেঝে এসে নামলো সেই ছেলেটা। ঘণ্টা ঘরের অন্ধকার থেকে দড়ি ঝুলে নেমে এসেছে সে। তাকে দেখে ভয়ঙ্কর প্রাণীটা যেন থমকে দাঁড়ালো। ছেলেটা আর প্রাণীটা দুজনেই পাথরের মতো স্থির। প্রাণীটা কি ছেলেটার উপর লাফিয়ে পড়বে? এরপরই এক আশ্চর্য দৃশ্য দেখল সুদীপ্ত। ছেলেটা মুখ দিয়ে একটা অদ্ভুত টক টক শব্দ করতে করতে এগোলো প্রাণীটার দিকে। ছেলেটা একবার মুহূর্তের জন্য সুদীপ্তর দিকে তাকিয়ে হাতের ইশারায় থেমে থাকতে বলে। তারপর হাঁটু মুড়ে বসে হাত রাখলো সেই ভয়ঙ্কর প্রাণীটার মাথায়। প্রাণীটা কিন্তু কিছু করল না তাকে। এবার ছেলেটা তার মাথায় হাত বোলাতে লাগলো, ঠিক যেমন পোষা প্রাণীকে কেউ যেভাবে আদর করে সেভাবে। বেশ কিছুক্ষণ পর উঠে দাঁড়ালো ছেলেটা। মুখ দিয়ে দুবার অদ্ভুত শব্দ করল। এতক্ষণ পর প্রাণীটা নড়ে উঠল। মুখ ঘুরিয়ে ধীরে ধীরে এগোলো কুয়োর দিকে। কুয়োর পাথুরে রেলিংয়ে উঠে একবার সে তাকালো সুদীপ্তদের দিকে। কয়েক মুহূর্তের মধ্যেই তার সোনালি দেহ ধীরে ধীরে অদৃশ্য হয়ে গেল কুয়োর অন্ধকারে। সুদীপ্ত এবার ফিরে তাকালো হেরম্যানের দিকে। কখন যেন উঠে বসেছেন তিনি, তার বিস্ফারিত চোখ কুয়োর দিকে। সুদীপ্ত তাড়াতাড়ি গিয়ে তাকে দাঁড় করালো। সালুইনের গুলি তার কোমরের চামড়া ছুঁয়ে চলে গিয়েছে। রক্তপাত হলেও আঘাত তেমন মারাত্মক নয়। ইতিমধ্যে ছেলেটা ঘরের মধ্যে পড়ে থাকা সালুইনের সেই বাক্সটা কুড়িয়ে এনে দাঁড়িয়েছে তাদের সামনে। হাসি হাসি মুখে সে বাক্সটা তুলে ধরে দেখালো। কাঠের তৈরি কারুকাজ করা ছোট্ট বাক্স, তার উপর খোদিত আছে কোমোডো ড্রাগনের ছবি। দেখেই বোঝা যায় জিনিসটা অনেক প্রাচীন। ছেলেটা এরপর বাক্সটা নিয়ে এগোলো কুয়োর দিকে। সুদীপ্তদের দিকে পিছন ফিরে বাক্স খুলে ভিতরটা উপুর করে দিল কুয়োর মধ্যে। তারপর বাক্স বন্ধ করে সেটা নিয়ে এসে তুলে দিল হেরম্যানের হাতে। সুদীপ্তদের সে ইশারা করল তাকে অনুসরণ করার জন্যে। ঘরের বাইরে বেরিয়ে এলো তারা। মাথার উপর জ্যোৎস্না, চাঁদ যেন হাসছে তাদের দিকে চেয়ে। হঠাৎ নিচের দিকে চোখ যেতেই চমকে উঠল তারা। অরণ্যের ভিতর থেকে পিলপিল করে বেরিয়ে আসছে জঙ্গলিরা। কিছু মানুষ ইতিমধ্যেই মন্দিরের নিচে জমা হয়েছে। তাদের মশালের আলো ইতিমধ্যেই চত্বর আলোকিত। সম্ভবত ছেলেটার ঘণ্টার ধ্বনি আসকারি দ্বীপ থেকে ডেকে এনেছে তাদের। প্রাচীন মন্দির রক্ষা করতে ছুটে এসেছে তারা। সুদীপ্তরা তাদের দেখেই দাঁড়িয়ে গেল। কি হবে এবার? নিচ থেকে তাদেরকে দেখতে পেয়ে গিয়েছে লোকগুলো। অচেনা ভাষায় ক্রুদ্ধ গর্জন শুরু হলো। দু একজন তীর ছুড়ল তাদের দেখে। ছেলেটা এগিয়ে গিয়ে দাঁড়ালো ধাপের কিনারে। তাকে দেখে যেন একটা উল্লাসধ্বনি উঠল সমবেত জনতার মধ্যে। তীর ছোড়াও বন্ধ হলো। নিচের লোকগুলোর উদ্দেশ্যে বেশ কিছুক্ষণ ধরে চিৎকার করে যেন কি বলল ছেলেটা। ধীরে ধীরে শান্ত হতে শুরু করলো আদিবাসীরা। ছেলেটা এরপর সুদীপ্তদের দিকে ফিরে ইশারায় জানালো তার পিছন পিছন নিচে নামার জন্যে। সুদীপ্তরা চত্বরে নেমে এলো।
সঙ্গে সঙ্গে তাদের ঘিরে ফেলল আদিবাসীরা। অনেক লোক, অন্তত 100-3 তো হবেই। বিচিত্র তাদের সাজ পোশাক, মুখে কালো উল্কি, কাঁধে ধনুক টাঙ্গি, অস্ত্রের ফলা ঝলকাচ্ছে মশালের আলোয়, মাথায় পালকের সাজ, নাকে বাঁশের টুকরো বেঁধানো, বাহুতে কোমোডোর উল্কি আঁকা। বর্ষাধারী এক দীর্ঘদেহী প্রথমে কাছে এগিয়ে এলো। দুর্বোধ্য ভাষায় তার সঙ্গে দীর্ঘক্ষণ কথা বলার পর ছেলেটা সুদীপ্তদের দিকে তাকিয়ে হাসল। ছেলেটা এরপর সর্দারকে কি যেন বলল, তা শুনে সে উচ্চস্বরে কি যেন বলল তার সঙ্গীদের। ভিড়টা একটু ফাঁকা হয়ে গেল, আর তাদের আড়াল থেকে বেরিয়ে সুদীপ্তদের সামনে এসে দাঁড়ালো যেন বাচ্চাদের একটা দল। তাদের পিঠে ধনুক, হাতে ছোট বর্ষা। তারা আকারে অনেকে ছেলেটার চেয়েও ছোট। কি আশ্চর্য! যুদ্ধ করতে এরা বাচ্চাদেরও সঙ্গে আনে নাকি? ছেলেটাকে দেখেই তারা তাকে ঘিরে আনন্দে নাচতে শুরু করলো, যাকে বলে উদ্দাম নৃত্য। সুদীপ্তরা অবাক হয়ে দেখতে লাগলো সেই নাচ। ইতিমধ্যে একজন এসে ধরিয়ে দিয়ে গেল সুদীপ্তদের ব্যাগ দুটো। আরও অবাক হলো তারা, সম্ভবত জঙ্গলে লোকগুলো কুড়িয়ে পেয়েছে সেগুলো। নাচ শেষ হতে সুদীপ্তদের নিয়ে তারা বনের মধ্যে দিয়ে এগোলো সমুদ্রের দিকে। চত্বরের একপাশে পড়ে রইল সালুইন জায়ার নিথর দেহ। কিছুক্ষণের মধ্যেই সুদীপ্তরা পৌঁছে গেল সমুদ্র তীরে। অনেক নৌকো সেখানে। সেই ছেলেটা, হেরম্যান, সুদীপ্ত আর জনাতিনেক চাপল একটায়, বাকিরা অন্যগুলোয়। সেই লোক বোঝাই নৌকাগুলো এগোলো আসকারি দ্বীপের দিকে, সঙ্গে সেই ছেলেরা। আর চাঁদের আলোয় সমুদ্রে সুদীপ্তদের নৌকা পাড়ি দিল অন্যদিকে। পিছনে পড়ে রইল ওরা দ্বীপ, তার প্রাচীন মন্দির, আর সেই মন্দিরের কোনো প্রাচীন ঘরে হেরম্যানের সোনালি ড্রাগন। ঢেউয়ের ছন্দে দ্রুতবেগে এগিয়ে চলল সুদীপ্তদের নৌকো। আসকারি দ্বীপের লোকেরা যখন সুদীপ্তদের একটা দ্বীপে নামিয়ে দিল, তখন ভোর হতে বেশি বাকি নেই। ছেলেটা তার ভাষায় কি যেন বলল সুদীপ্তদের উদ্দেশ্যে। সম্ভবত বলল, আমার আর কোনোদিন দেখা হবে না তোমাদের সঙ্গে। বিদায় বন্ধু, আমার প্রাণ রক্ষার জন্য ধন্যবাদ, মনে রাখবো তোমাদের। সুদীপ্তরাও মনে মনে একই কথা বলল তার উদ্দেশ্যে। লোকগুলো ছেলেটাকে নিয়ে উঠে বসল নৌকায়। উত্তাল ঢেউয়ে ভাসতে ভাসতে আসকারি দ্বীপের দিকে যাত্রা করল তাদের নৌকো। সুন্দা ধীবরদের একটা বিরাট মাছ ধরা নৌকায় ফিরছিল সুদীপ্তরা। আসকারি দ্বীপের লোকরা তাদের যে দ্বীপে নামিয়ে দিয়ে গিয়েছিল, তার পাশ দিয়ে ধীবরদের নৌকা যাওয়ার পথ। ব্যাপারটা নিশ্চয়ই জানা ছিল সেই দ্বীপবাসীদের। একটা ধীবরের নৌকো তুলে নিয়েছে তাদের। উজ্জ্বল সূর্যের আলোয় সমুদ্রের দিকে তাকিয়ে নৌকোয় এক কোণে পাশাপাশি বসেছিল দুজনে। হেরম্যান এক সময় বললেন, সোনালি ড্রাগনের ব্যাপারটা তুমি বুঝেছ? সুদীপ্ত বলল, আবছা একটা অনুমান করছি। হেরম্যান তার ব্যাগ থেকে সেই ছোট্ট কাঠের বাক্সটা বের করে খুললেন। তারপর তর্জনী দিয়ে শূন্য বাক্সের ভিতরটা ঘষে আঙুলটা ধরলেন সুদীপ্তর সামনে। সোনালি রঙে মাখামাখি আঙুলটা সূর্যের আলোয় ঝিলিক দিচ্ছে। হেরম্যান আঙুলটা দেখিয়ে বললেন, সোনার গুঁড়ো। সালুইন ছেলেটাকে তাড়া করে পৌঁছে গিয়েছিল স্বর্ণকক্ষে। সোনার গল্পটা মিথ্যে নয়। আমার ধারণা কোনো কারণে গুঁড়ো অবস্থায় মাটির নিচে সোনা লুকিয়ে রেখেছিল সেদিনের মানুষেরা। আসকারি দ্বীপের মানুষরা ওই সোনাই যুগ যুগ ধরে পাহারা দিচ্ছে। ওদিকে তারা তাই কাউকে যেতে দিতে চায় না। ঘণ্টার ধ্বনিতে তারা সতর্ক করে সবাইকে। আর ওই মাটির নিচের ঘরেই বাস করে সেই অতিকায় জীবন্ত ড্রাগন। কাজেই আমার আঙুলের মতো তারও। কথাটা আর শেষ করলেন না তিনি। সুদীপ্ত একটু বিমর্ষভাবে বলল, তাহলে এবারও দেখা মিলল না ক্রিপ্টিডের। হেরম্যান হেসে বললেন,
দেখা পেয়েছি তো। সুদীপ্ত অবাক হয়ে বলল, তার মানে? হেরম্যান বললেন, তাহলে শোনো, ইন্দোনেশিয়ায় ফ্লোরেন্স দ্বীপে নাকি একসময় ছোট্ট বামনরা বাস করত বলে প্রচলিত ধারণা ছিল। ব্যাপারটা প্রাথমিক অবস্থায় সুন্দা ধীবরদের লোককাহিনী বলেই মনে করা হতো, কিন্তু কিছুদিন আগে ফ্লোরেন্সের লিয়াংবুয়া গুহা থেকে নৃতত্ত্ববিদরা খুঁজে পান 7টি খুব ছোট মানব কঙ্কাল। তাদের বয়স 30,000 বছর। নৃবিজ্ঞানীরা গবেষণা করে রায় দিয়েছেন তাদের গড় উচ্চতা ছিল 3.5 ফুটের মতো, অর্থাৎ পিগমিদের চেয়েও 1 ফুট কম। 30,000 থেকে 1 লক্ষ বছর আগে এ অঞ্চলে বসবাস করত তারা। শিকার করত, সাঁতার কাটায় বেশ দক্ষ ছিল সেই আদিম মানুষরা। বিজ্ঞানীরা তাদের নামকরণ করেছেন হোমো ফ্লোরেসিয়েন্সিস। ক্রিপ্টোজুলজিস্টদের বিশ্বাস ওই বামন মানুষরা নাকি আজও এই সুন্দা দ্বীপমালায় লুকিয়ে আছে, যদিও বিজ্ঞানীরা অবশ্য কথা বিশ্বাস করেন না। কথাগুলো বলে একটু চুপ করে থেকে হেরম্যান বললেন, আমার বিশ্বাস আমাদের উদ্ধারকর্তা ছেলেটা বা দ্বীপবাসীদের সঙ্গে আসা ওর মতো ছোট্ট ছেলেরা আসলে ছোট নয়। যে কারণে ছেলেটা সমুদ্রে ঝাঁপাতে পেরেছে, ক্ষিপ্র গতিতে ছুটতে পেরেছে, সব কাজই পরিণত মানুষের মতো। ছেলেটা আসলে তোমারই মতো একজন পূর্ণাঙ্গ যুবক। ফ্লোরেন্স দ্বীপে হাজার হাজার বছর ধরে একসঙ্গে কাটিয়েছে কোমোডো ড্রাগন আর ফ্লোরেসিয়েন্সিসরা। তাই হয়তো কোমোডোকে বশ মানানোর কৌশল জানা আছে ছেলেটার। আসকারি দ্বীপের লোকেরা ওদের নিজেদের দলে নিয়ে রক্ষা করছে। প্রতিদানে তারাও হয়তো কোমোডোর আক্রমণ থেকে রক্ষা করে তাদের। পারস্পরিক নির্ভরশীলতা টিকিয়ে রেখেছে ক্ষুদ্র মানুষের অস্তিত্ব। সব শুনে বিস্মিত সুদীপ্ত বলল, আপনার ধারণা যদি সত্যি হয় তবে ওরা ব্যাগ ফিরিয়ে দেওয়ার পর ছেলেটার ফটো তুলে রাখলেন না কেন? হেরম্যান উদাসভাবে দার্শনিকের মতো বললেন, কি হবে ফটো তুলে? আমার হয়তো কিছু খ্যাতি হবে তাতে, কিন্তু এ ফটো বিপন্ন করতে পারে ওদের জীবন। মানুষের লোভ সর্বগ্রাসী, তার চেয়ে লোকচক্ষুর আড়ালে তারা সুখে থাকুক। খ্যাতি নয়, জ্ঞান সঞ্চয় করাই আসল ব্যাপার। এরপর তিনি বললেন, তবে এ দ্বীপরাজ্যে আবার আসবো আমি। লোকশ্রুতি, জাভার জঙ্গলে আজও নাকি পাওয়া যায় প্রাগৈতিহাসিক যুগের এক উড়ন্ত দানব। তার ডাক শোনা যায়। স্থানীয় আদিবাসীরা তাকে বলে আহুল। নতুন এক ক্রিপ্টিডের গল্প শোনাতে শুরু করলেন হেরম্যান। সুন্দা দ্বীপমালার সমুদ্র তরঙ্গে দুলতে দুলতে ভেসে চলল সুদীপ্তদের নৌকো। শেষ হলো হিমাদ্রি কিশোর দাশগুপ্তের লেখা অ্যাডভেঞ্চার কাহিনী সুন্দা দ্বীপের সোনার ড্রাগন। আশা করি আপনাদের ভালো লেগেছে। ভালো থাকবেন। ধন্যবাদ।